মিস্টার জাঙ্গুক, দয়া করে কি বলবেন নিজের এক্সের ছোট বোনকে বিয়ে করে কি লাভটা হলো আপনার? বাসর ঘরে নববিবাহিতা বউয়ের মুখে এমন প্রশ্ন শুনে মোটেও চমকালো না জাঙ্গুক। উল্টো সেন্টার টেবিলের ওপর থেকে হুইস্কির বোতলটা হাতে নিয়ে ঢকঢক করে 1/3 গেলে বিছানার বাঁ দিকের খানিকটা দূরে ধবধবে সাদা রঙের রয়্যাল সোফাটায় টানটান হয়ে শুয়ে পড়ল। ওর কর্মকাণ্ড দেখে প্রচন্ড রেগে গেল। রাগটাকে সংবরণ করে দাঁতে দাঁত চেপে দ্বিতীয় দফায় একই প্রশ্ন করল। তাতেও হেরদোল হলো না জাঙ্গুকের। জাঙ্গুকের নড়াচড়া না দেখে নিজের চুলে নিজেই টানতে লাগলো। চোখ দিয়ে পানি ঝরছে তো ঝরছেই। ঠিক আধা ঘন্টা পর তার কানে কিছু আপত্তিকর শব্দ ভেসে আসতে লাগলো। এরকম ব্যক্তিগত এবং আপত্তিকর শব্দ শুনে একবার জাঙ্গুকের দিকে তাকালো সে। কান্না থেমেছে সে কখন? আপাতত তার লজ্জা করছে প্রচন্ড। হুট করে বিয়ে করা এই অপরিচিত ভদ্রলোকের সামনে এমন পরিস্থিতিতে পড়তে হবে, তবু আবার বাসর রাতে, এটা স্বপ্নেও কল্পনা করতে পারেনি তে। এইসব ভাবনার মাঝে হঠাৎ কাঁচ ভাঙার তীব্র শব্দ শুনে চমকে উঠল তে। শব্দের উৎস খুঁজতে সামনে তাকাতেই তার অন্তরাত্মা কেঁপে ওঠে একদম। একজোড়া লাল টুকটুকে চোখ কি ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে তার দিকে। আর কিছু ভাববার সময় পেল না তে। তার আগে প্রবল চিৎকার করে উঠল জাঙ্গুক। এই জন্যই তোকে আমি বিয়ে করেছি, জাস্ট এই জন্যই। ভ্রু কুঁচকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাইতে জাঙ্গুক আবারও বলে ওঠে, তোর বোন ভাবে কি সে আমার বাপরে বিয়া কইরা তার সাথে ওপেন ডট করে আমারে জ্বালাবে? এত সহজ জাঙ্গুককে জ্বালানো? ও যতখানি জ্বালাতে আসবে আমাকে, ঠিক তার দ্বিগুণ 3 গুণ আগুন ফেরাবো আমি। সব ধোঁকাবাজ তোরা, টাকায় তোদের কাছে সব, তাই না? ঠিক আছে, টাকায় মুড়ে দিব আমি তোরে। এবার দেখি তোর বোন কেমনে না জ্বলে থাকে। শেষের কথাগুলো বিড়বিড় করে বলছিল জাঙ্কুক। তে এমনিতে তার উপর রেগেছিল। তুই তোকারি শুনে রাগ এবার চরম পর্যায়ে যে পৌঁছালো তার। বাকি কথা কানে গেল কিনা বোঝা গেল না, শুধু বোঝা গেল তুই তোকারি নিয়ে তুলকালাম বাদ দিতে। এবং হলো তাই। সে এবার জাঙ্কুকের চেয়ে দ্বিগুণ রেগে চিৎকার করলো, এক্সকিউজ মি, আপনার এত বড় সাহস আমাকে তুই তোকারি করে কথা বলেন? হাউ ডিয়ার ইউ! মানে কিছু বলছি না তো মাথায় উঠে নাচানাচি শুরু করে দিয়েছেন? শুরু থেকে চুপচাপ আছে বলে এই না যে আমি কিছু বলতে জানি না। যে বিয়ে ঠিক হবার পর থেকে দেখছি নিজ মর্জি মতো সব চালাচ্ছেন। বলি কেন? আমার বোন কি করেছে না করেছে তাতে আমার কি? আমি কি তাকে বলেছিলাম আপনার বাবাকে বিয়ে করতে, নাকি ধরে বেঁধে পাঠিয়েছিলাম আপনাকে ছ্যাঁকা দিতে, আপনার বাবার গলায় ঝরে পড়তে? আজব যে আমি আমার ফ্যামিলির রিসেন্ট অবস্থা সম্পর্কে অবগত না, সে আমাকে আপনি বিনা অপরাধে সাজা দিয়ে চলেছেন। সাজা? এই পর্যায়ে মুখ খুলল জাঙ্কুক। হ্যাঁ, সাজা। এই বিয়েটা বিরাট বড় সাজা আমার জন্য। আপনি কি বুঝতে পারছেন আপনার একটা রং স্টেপের ফলে রক্তের দুবোন আজ শাশুড়ি বৌমাতে পরিণত হয়েছে? ছি, কত লেম একটা ক্যাচাল বাঁধিয়েছেন। আমার নিজেরই থুতু দিতে ইচ্ছে করছে এরম কাজের ওপর। মানুষে কি বলবে? সমাজে মান সম্মানটা আর রইল না আমাদের। বিছানায় ধপ করে বসে দুহাত দিয়ে মুখ ঢেকে কাঁদছে তে, আর জাঙ্কুক বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে তার দিকে। এই মেয়ের জাঙ্কুকের ইনসিডেন্টে কিছু যায় আসে না। জাঙ্কুকের লাইফে ঝড় বয়ে গেছে, সে সম্পর্কে তার কিছু জানবারই নেই, মাথা ব্যথাও নেই বাইরের মানুষের জন্য যা তা নিয়ে বলল। যাই হোক, সে একটা ভুল করে ফেলেছে। তুই তোকারি করে মাথা গরম না হয় ভুল করে বেরিয়ে গেছে, তাই বলে এই মেয়ে পরিস্থিতি বুঝবে না? জাঙ্কুক আরো অবাক হচ্ছে এটা ভেবে, জিমিনকে রক্তের সম্পর্কের বোন বলছে কেন সে? জিমিন তো রক্তের সম্পর্কের না, ইভেন এদের ফ্যামিলির কেউই না। তের বাবা মায়ের বাড়িতে আশ্রিতা এক মহিলার সন্তান জিমিন, যে মারা যাওয়ার সময় তের বাবা মায়ের ঘাড়ে দায়িত্ব দিয়ে গেছে। তবে কি তে অবগত নয় এই সম্পর্কে? পরক্ষণে নিজের চিন্তার উপর রাগ হলো জাঙ্কুকে। তে কি করে জানবে জিমিনের সম্পর্কে? জিমিনের যখন 2 বছর বয়স তখন তের জন্ম, আর তাছাড়া জিমিন সবসময় তের বড় বোন হিসেবে পরিবার এবং সমাজে পরিচিত হয়েছে। অদৃশ্য দায়বদ্ধতার জোরে
তেকে প্রচন্ড ভালোবাসে জিমিন। নিজের বোনকে বুঝি এতটা যত্নে আগলে রাখতে পারবে না কেউ, যতটা পরের রক্ত হয়ে জিমিন থেকে আগলে রেখেছে। এসব সম্পর্কে জাঙ্কুক জিমিনের সাথে সম্পর্কে জড়ানোর পর জেনেছে। আর তাই তো জিমিন তাকে ধোঁকা দেওয়ার পরও জিমিনকে সঠিক শাস্তি দেওয়ার জন্য তেকে বিয়ে করার কথা মাথায় এসেছিল। তবে এখন নিজের সিদ্ধান্ত নিয়ে দোটানায় ভুগছে জাঙ্কুক। বাঙালি মেয়েদের জন্য বিয়ে, স্বামী, সংসার আলাদা একটা জিনিস। বাইরের দেশের মতো ফেলনা নয় এটা। তেকে তো হুজুকে বিয়ে করে ফেলেছে। এই সম্পর্কে না আছে ভালোবাসা, আর না আছে সম্পর্ক বয়ে বেড়ানোর চাহিদা। হয়তো রেসপেক্টও নেই, যা আছে তার সম্পূর্ণ রাগ আর জেদ। এরকম সম্পর্কের ভবিষ্যৎ কি? এক পলকেই এরকম নানা রকম চিন্তায় ডুবে গেল জাঙ্কুক। ওইদিকে ইন্টারনাল চাহিদা মিটিয়ে মাত্রই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল জিমিন। ঠিক সেই মুহূর্তে তের চিৎকার চেঁচামেচি কানে ভেসে আসে তার। তখন থেকে মনটা বিক্ষিপ্ত হয়ে আছে তার। জীবনের একটা ভুল সিদ্ধান্ত তাকে যে এরকম পরিস্থিতিতে দাঁড় করাবে তা সে ভাবতে পারেনি। জিমিন শুরু থেকেই জাঙ্কুককে ভালোবাসেনি। তার অল টাইম মনে হতো জাঙ্কুক ওয়াজ এ সাইকো লাভার। জাঙ্কুক জীবনে কখনো না শব্দ শোনেনি। তার যেটা মনে হয়েছে সেটাই করেছে। অন্য মানুষটার মতামত জানার প্রয়োজন মনে করেনি। জিমিন আর জাঙ্কুক ক্লাসমেট ছিল। সেই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া থেকে জাঙ্কুক জিমিনকে প্রপোজাল দিতে শুরু করে। জিমিন হাজার রিফিউজ করার চেষ্টা করলেও জাঙ্কুক শোনেনি তার কথা। বাবা মা মরে যাওয়ার পর তেই জিমিনের একমাত্র সম্বল। সেই তে যখন বাইরের দেশে পড়তে যাওয়ার আবদার করলো, তখন ফেলতে পারলো না জিমিন। প্রচুর টাকার প্রয়োজন ছিল তার। এক প্রকার প্রয়োজনের খাতিরে জাঙ্কুকের সাথে জড়াতে হলো। সম্পর্কটাকে জিমিন নাম দিয়েছিল বন্ধুত্বের, আর জাঙ্কুক ভালোবাসার। দিনে দিনে জিমিনের প্রয়োজন বাড়তে লাগলো, বাড়লো চাহিদাও। এবং সে খুব করে উপলব্ধি করলো জাঙ্কুকের সাথে থাকলে তার চাহিদা মিটবে না, অন্য কারোর সাথে গভীর সম্পর্কে জড়াতে হবে। এই চিন্তা থেকে শেষ পর্যন্ত সুগার সাথে আর ভাবতে পারছে না জিমিন। মাথায় প্রচন্ড যন্ত্রণা অনুভব করছে। আপাতত তার শান্তি দরকার, রেস্ট অফ পিচ, রেস্ট অফ মাইন্ড। ঘুমন্ত সুগার খুব কাছাকাছি গেল জিমিন। সম্মোহিত হয়ে সুগার ঘুমন্ত মুখ, মায়া ভরা মুখটার দিকে তাকিয়ে রইল সে। ঘুমন্ত ক্লান্তি ভরা মুখে চমৎকার হাসি। সেই 15 বছর বয়স থেকে এক হাতে সামলাই এই সংসার। দায়িত্ববোধের চাপে কখনো নিজ জীবনের চিন্তা করতে হয়নি লোকটার। প্রথমে টেনেছে পিতৃহারা ভাই বোনদের, আর এখন টানছে নিজের ছোট কুলাঙ্গার ভাইটার শেষ চিহ্ন জাঙ্কুককে। জাঙ্কুকের বাবা না হয়ে সে জাঙ্কুককে বাবার অভাব বুঝতে দেয়নি। শুধু বাবা কেন, কখনো মায়ের অভাবও বুঝতে দেয়নি। তবে এই অসীম আদর আর জাঙ্কুককে জেদি রাগী বানিয়েছে। একটা চাপা নিঃশ্বাস ছাড়ে জিমিন। সব সময় যা চোখে দেখা যায় বা কানে শোনা যায় তা যে সত্যি হবে এর কি গ্যারেন্টি? নিশ্চয় জাঙ্কুক তের ওপর টর্চার করার চেষ্টা করছে। ও তো বিয়েটা করেছে শাস্তি দেওয়ার জন্য, তবে কতটা পারবে সে সম্পর্কে ধারণা নেই জিমিনের, কারণ তে অত সহজ নয়। জিমিন চায় তে জাঙ্কুককে খাঁটি সোনা বানাক। জাঙ্কুক ভুলে যাক তার জীবনে জিমিন নামক কেউ একজন ছিল। অবশ্য জিমিনটা খুব জলদি দেশ ছেড়ে চলে যাবে, হয়তো ফিরবে না কখনো। কম কথা তো শুনতে হয় না নিজের চাইতে কমপক্ষে 15-16 বছরের বড় একজনকে বিয়ে করেছে বলে। সেটা সমস্যা নয়। মূল সমস্যা হলো জিমিন এখানে থাকলে জাঙ্কুক তেকে নিয়ে সুখে থাকতে পারবে না। আর জিমিন চায় না তার জন্য তার বোনটা কষ্ট পাক। আর কোনো চিন্তা করতে ইচ্ছা হয় না জিমিনের। সমস্ত চিন্তাকে ছেড়ে ফেলে সুগার আরেকটু কাছে যায়, শরীরের সাথে লেপটে চোখ বন্ধ করে। সুগা ঘুমের মাঝে একটু হাসে, হাত দিয়ে পেঁচিয়ে নেয় জিমিনকে। আবেশে চোখ বন্ধ হয়ে আসতে চায় জিমিনের। কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে পড়ে সে। এদিকে ফ্রেশ হয়ে এসে জাঙ্কুককে ওভাবেই বসে থাকতে দেখে রেগে যায় তে। এই লোক, এখনো বসে আছেন পুতুলের মতো? বলেছিলাম না বেডের ফুলগুলো সরিয়ে রেডি করে রাখবেন? তোমার বাপের চাকর আমি, আর রেডি করে রাখবেন কি? হ্যাঁ, কিসের রেডি? চোখ পাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে জাঙ্কুক। কিসের আমার? বাসর করার ইচ্ছে কি নেই আজ? নিরামিষ লোক। ইয়া আল্লাহ, এই ছিল আমার কপালে। কপাল চাপড়ে দুঃখী গলায় বলে তে। জাঙ্কুক ওর কথা শুনে ভেবা জায়গা খেয়ে যায়। এই মনে হয় প্রথমে মেয়ে যে বাসর রাতে
জাঙ্কুকেরই লজ্জা লাগছে। লজ্জা থেকে বাঁচতে জাঙ্কুক বিরাট একটা ধমক দিয়ে ঝড়ের বেগে ক্লজেট থেকে টি শার্ট আর প্যান্ট বের করে ওয়াশরুমে ঢুকে যায়। ওর এরকম কাজ দেখে তুই শব্দ করে হেসে ওঠে। হাসতে হাসতে বেডে বসে পড়ে। এই ছেলে নাকি আবার প্রতিশোধ নিবে, এটা ভেবে আরো হাসি পায় টের। হাসতে হাসতে উঠে বিছানা ঠিক করে, তারপর শুয়ে পড়ে। হাসি আর থামতে চায় না। জাঙ্কুক বেরিয়ে ওকে হাসতে দেখে রেগে বম হয়ে যায়। এই মেয়ে, লাফিং গ্যাস ছেড়ে দেওয়া হয়েছে, হাসো কেন? আমার ইচ্ছা, হিংসে হয় আপনার? বজ্জাত নেই কোথাকার। আবার চোখ পাকিয়ে বেলকনিতে চলে যায় জাঙ্কুক। টাওয়াল শুকাতে দিয়ে বেলকনির গ্লিরে হেলানি দিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ চেয়ে তাকে অদূরে টিমটিম করা সোডিয়াম আলো দৃশ্যমান নিস্তব্ধ শহরটা। অসহ্য রকম চুপচাপ সব, কষ্ট ব্যর্থতা যেন গুমড়ে ওঠে এই নিস্তব্ধতায়। এদিক ওদিক তাকিয়ে পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটের ভাঁজে চেপে ধরে জাঙ্কুক। সময় নিয়ে সিগারেট ফুঁকে। প্রায় অনেকক্ষণ হয়ে যাওয়ায় জাঙ্কুক আসে না দেখে বিরক্ত হয়ে উঠে যাইতে বেলকনির ঠাঁই দিয়ে দেখে জাঙ্কুক সিগারেট খাচ্ছে। প্রকোচকে এগিয়ে যায় সেদিকে। নিজের পাশে কাউকে অনুভব করে ফিরে তাকায় জাঙ্কুক। হঠাৎ যেন ঘোর লেগে যায় চোখে। পাশের বিল্ডিং এর বেলকনি থেকে একটা অদ্ভুত নীল সাদা আলোর আভা আসছে। সেই আলোতে এর মুখে পড়ায় চমৎকার সুন্দর একটা উপমা তৈরি হচ্ছে। নেশা লাগছে জাঙ্কুকের চোখে। জাঙ্কুকে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে ওর একদম সামনে গিয়ে দাঁড়াইতে হাতের সিগারেটটা টান দিয়ে ফেলে দেয়। আস্তে করে ধমকে বলে, সিগারেট খাওয়া অ্যালাউড না। বিয়ে করেছেন এখন, শুধু নিজেরটা ভাবলে চলবে না। হাসে জাঙ্কুক, দু হাত কোমরে দিয়ে কাছে টেনে নেয় টেকে। তুমি খেতে চাও? ইচ্ছে নেই আমার, মুখ বাঁকাইতে। ওর মুখ বাঁকানো অদ্ভুত সুন্দর লাগে জাঙ্কুকের। হালকা গোলাপি ঠোঁট দেখে নেশা লেগে যায়। ভুলভাল ইচ্ছা জাগে, নিজেকে আটকানোর চেষ্টা করে না জাঙ্কুক। প্রথমে জাঙ্কুকের শক্তির সাথে পেরে ওঠে না তে, তবে একসময় হাল ছেড়ে সাই জানায় সম্পর্কটাকে মজবুত করা চাই যে কোনো উপায়ে। সকাল 7টা, তেকে বুকে নিয়ে শুয়ে আছে জাঙ্কুক। বেঘরে ঘুমাচ্ছে তে, আর জাঙ্কুক খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে তাকে। কয়েক ঘন্টার ব্যবধানে এক অদৃশ্য শিকলে বাধা পড়ে গেছে সে। যাকে প্রতিশোধ নেবার জন্য দাবার গুটি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, তাকেই হঠাৎ করে ভালো লাগতে শুরু করেছে। কতটা স্বতঃস্ফূর্তভাবে দুজন দুজনার হয়ে গেল তাই ভাবছে জাঙ্কুক। এখন কথা হলো, এই সম্পর্ক মায়ার বাঁধন কি মন থেকে আসছে নাকি মস্তিষ্ক থেকে? মস্তিষ্ক মানে শরীরের মাদারবোর্ড। এর সাথে জাঙ্কুকের সম্পর্ককে কি বলা যায়? চাহিদা, ভোগ নাকি বৈধ ভালোবাসার? ভালোবাসা কি আদৌ আছে নাকি শুরু হয়েছে? সকালবেলা ডাইনিং টেবিলে গম্ভীর মুখে বসে আছে সুগা। কিছুক্ষণ আগে জাঙ্কুক এসেছিল তার কাছে এবং বলেছে সে তার বউকে নিয়ে আলাদা থাকতে চায়। খুব সম্ভবত আজই তারা অন্য বাসায় উঠবে। সুগা ভেবে পায় না জাঙ্কুক হঠাৎ এরকম হয়ে গেল কেন। যে জাঙ্কুক তাকে না দেখে এক সেকেন্ড থাকতে পারতো না, সেই জাঙ্কুকই বিগত 6 মাস থেকে অচেনা মানুষের মতো আচরণ করছে। না ঠিকভাবে কথা বলছে, আর না খেতে আসছে, পারলে দেখাও করছে না। কি এমন অপরাধ করেছে সুগা যে তার শাস্তি এভাবে দিচ্ছে জাঙ্কুক? তার চিন্তা ভাবনার মাঝে জিমিন খাবার নিয়ে এসেছে রান্নাঘর থেকে। সুগাকে গম্ভীর মুখে বসে থাকতে দেখে সে একটু অবাকই হয়। কিছুক্ষণ আগেই তো মানুষটা কত এক্সাইটেড ছিল জাঙ্কুককে এর সাথে ব্রেকফাস্ট করবে বলে, অথচ এখন কি ব্যাপার সুগা? কিছু হয়েছে? জাঙ্কুক কোথায়? জিমিনের কণ্ঠ শুনে মুখ তুলে তাকায় সুগা। করুণভাবে বলে, জিমিন, আমার দোষটা কোথায় বলতে পারো? আমি কি কোনো বড় ভুল করেছি? কি বলছেন সুগা? কিছুক্ষণ চুপ করে থাকে সুগা। তার প্রচন্ড কান্না পাচ্ছে। মনে হচ্ছে কান্নাগুলো গলায় এসে আটকে গেছে, বেরোতে চাইছে না একদমই। কান্না ছাপিয়ে হালকা গলায় সুগা বলে, জাঙ্কুক আজই এ বাসা ছাড়বে। টেকে নিয়ে আলাদা সংসার করতে চায় ও। এ বাড়িতে থাকা নাকি আর সম্ভব নয় ওর পক্ষে। তাই আচ্ছা জিমিন, ও হঠাৎ এরকম হয়ে গেল কেন? আমার কোনো অপরাধ থাকলে বলো। তুমি তো জানোই সে 2 বছর বয়স থেকে আমি ওকে আদর যত্নে বড় করেছি। কখনো বাবা মায়ের অভাব বুঝতে দেইনি, আর না কখনো খারাপ ব্যবহার করেছি। জাঙ্কুক নিজেও আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না। সে জাঙ্কুক আজ এত বড় কথা বলেছে। ওরা চলে গেলে আমি বাঁচবো কি করে বলো তো?
কথার এক পর্যায়ে চোখ দিয়ে গল গল করে পানি পড়ে সুগার। মাথা নিচু করে কান্না আটকানোর ব্যর্থ চেষ্টা করে পারে না। এদিকে জিমিনও কান্না দেখে নিঃশব্দে কাঁদে। সব আমার জন্য হয়েছে সুগা, তবে আপনি চিন্তা করবেন না, সবকিছু ঠিক করে দেব আমি। ভুল যেহেতু আমার, তাহলে শোধরানোর দায়িত্বটাও আমার, মনে মনে বলে জিমিন। চোখের পানিটা মুছে সুগার ঘাড়ে হাত রাখে, হাসি মুখে বলে, ছেলে মানুষ বুঝি কাঁদতে আছে? চিন্তা করছেন কেন? বলছিলাম না তে অত সোজা নয়। দুষ্ট তেই পারবে সংসারটাকে বেঁধে রাখতে। দেখবেন ও জাগোকে কোথাও যেতে দিবে না। আমি চিনি তো ওকে, সংসারে অশান্তি হতে দিবে না ও। আপনি একটু ধৈর্য ধরুন, এভরিথিং উইল বি অলরাইট। জিমিনের কথায় ভরসা পায় সুগা। চোখের পানিটা মুছে জিমিনের হাত দুটো আদরে হাত ছোঁয়ায়, জবাবে মিষ্টি হাসি উপহার দেয় জিমিন। এদিকে ঘুম থেকে উঠে তবদা মেরে বসে আছে তে। জাঙ্গুক থেকে ঘুম থেকে এক প্রকার টেনে তুলেছে, প্যাকিং করতে বলছে। তে বুঝতে পারছে না প্যাকিং কিসের জন্য। জাঙ্গুক খুব মনোযোগ দিয়ে স্প্যাগেটি খাচ্ছে। এতটা নিখুঁতভাবে কেউ খাবার খেতে পারে সেটা বুঝি জাঙ্গুকে না দেখলে বুঝতে পারতো না তে। আপনি আমাকে ছেড়ে খাওয়া শুরু করেছেন? একটু অভিমানরত স্বরে বলল তে। স্পুন দিয়ে খাবার নাড়ছিল জাঙ্গুক। তের কথা শুনে হাতটা থেমে গেল তার। হাতের মিনি সাইজের স্যুপ বোলটা হাত থেকে নামিয়ে সেন্টার টেবিলে রেখে খুব আলতো দৃষ্টিতে তাকিয়ে সে তেকে দেখল। ঠোঁট উল্টে বসে আছে তে। হাসি পেয়ে যায় জাঙ্গুকের। খানিকটা হাসি রেশ ঠোঁটে ফুটিয়ে বলে, 9টার মধ্যে আমার লিকুইড টাইপ কিছু খেতে হয়, না হলে ভারী খাবার খেতে পারি না, উসখুস করে পেটে। যদিও আমার পৃথিবীতে কেউ বুঝি ব্রেকফাস্টে ভারী খাবার খায় না, তবুও আমি পুরনো রীতিনীতি মেনে চলি। সকালে খেতে হয় রাজার মতো, দুপুরে মন্ত্রীর মতো, আর রাতে দুস্থ প্রজার মতো। জাঙ্গুকের কথা শুনে ভুরু কুঁচকে তাকাইতে, এরকম কথা তো আগে শুনিনি। কখনো গ্রামের বাড়ি গিয়েছিলে? আমরা ঢাকায় স্থানীয়, এজন্য জানো না বুঝলে। সোফা থেকে উঠে তের পাশে বসলো জাঙ্গুক। তের কপালের ওপর আসা ছোট চুলগুলোকে আলতো হাতে কানের পিছে গুজে দিল, কপালে একটা চুমু দিয়ে বলল, ফ্রেশ হয়ে এসো, অনেক কাজ বাকি। শীত লাগে। জাঙ্গুকের বুকে মুখ গুছে আদরে ভাবে বলে তে। জাঙ্গুক হাসে, মাথায় হাত বুলিয়ে দেয়। তুমি এত আদরে কেন? পিচ্ছি মেয়ে একটা। পিচ্ছি? বুড়ো আপনি। ইয়া আল্লাহ, এই বুড়োটাকে আমার গলায় কেন ঝুলিয়ে দিলে? তে বুক থেকে মাথা তুলে প্রেয়ার করার অভিনয় করে। ওর কাজকর্ম দেখে শব্দ করে হেসে ওঠে জাঙ্গুক। এই একদম হাসবেন না বলে দিলাম। আমি অভিমান করেছি আপনার ওপর প্রচন্ড। আচ্ছা, তো রানী সাহেবার অভিমান ভাঙার কি করে? মহারাজ নিজেই জানে কি করে। অভিমানী রানী তো বলবে না তার মান ভাঙার সিক্রেট। ভাব দিয়ে বিছানা থেকে নেমে পড়েতে আবার বলে, মহারাজকে ভাবার সময় দেওয়া হলো। কৃপা আপনার। হাত জোর করে বলে জাঙ্গুক। তে বাঁকা হেসে ওয়াশরুমে চলে যায়। জাঙ্গুক হাসি মুখে চেয়ে থাকে গমন পথে। ওয়াশরুমের দরজা বন্ধ হয়ে যাওয়ার পর আস্তে আস্তে গম্ভীর হয়ে যায় জাঙ্গুকের মুখ। সে ভেবে পায় না তেকে কি করে বাসা থেকে চলে যাওয়ার কথা বলবে। তবে জাঙ্গুকের যে জিমিনের সাথে একই বাড়িতে অবস্থান করা সম্ভব নয়, সেটা সে আজ সকালেই বুঝেছে। মানুষের ধর্ম অতীতকে মুছে ফেলা, কিন্তু এই অতীত যদি সবসময় চোখের সামনে ঘোরাফেরা করে, ক্ষত তাজা করতে থাকে, তাহলে কিছুতেই সেটাকে ভুলে থাকা সম্ভব না। জাঙ্গুক অতীত ভুলতে চায়, শুধু ভুলতে চায় না, একদম মন থেকে মুছে ফেলতে চায়। তে পিচ্চিকে সারা জীবন বুকে আগলে রাখতে চায়। এই মায়াবী মেয়েটাকে কোনো মতে কষ্ট দেওয়া সম্ভব না। জাঙ্গুক বেশ বুঝতে পেরেছে ওর সকল সুখ সাফল্য তের মাঝে বিদ্যমান। জাঙ্গুকের চিন্তা ভাবনার মাঝে তে ফ্রেশ হয়ে আসলো। জাঙ্গুক এক পলক তাকালো ওর দিকে। বেশ স্নিগ্ধ লাগছে ওকে। পিচ্চি মুখ একটা, কাঁচা হলুদ রং মিশে গেছে শরীরের সাথে। জাঙ্গুকের মনে হচ্ছে শ্যামা মেয়েদের তৈরি হয়েছে এই রং, হয়তোবা অর্ধাঙ্গিনীর শরীরে মিশে গেছে বলে মনে হচ্ছে। জাঙ্গুকের পর্যবেক্ষণ করার মাঝে তে বেশ কয়েকটা কাজ সেরে নিল। যেমন টাওয়াল মেলে দিল ব্যালকনিতে, লাগেজটা ক্লজের পাশে রাখলো যাতে কাপড় গুছিয়ে রাখতে হাতের নাগালে পাওয়া যায় আর জলদি কাজ শেষ হয়।
রুমটা মোটামুটি গুছিয়ে নিয়েছে তে। এর মাঝে জাঙ্কুককে কয়েকবার আর চোখে দেখেছে সে। জাঙ্কুক হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। মানুষের কি পরিবর্তন জাঙ্কুককে দেখে বুঝতে পারলো মানুষ কি করে বদলে যায়। মোটামুটি কাজ শেষ করে জাঙ্কুকের পাশে বসলো তে। একদম গা ঘেঁষে বসলো। জাঙ্কুকও দ্বিমত করলো না, বরং স্বতঃস্ফূর্ত ভাবে টেনে জড়িয়ে নিল থেকে। তের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। তা দেখে জাঙ্কুক বলল, নামের মতো আচরণগুলো দেখি বাচ্চাদের মতো। চুল ঠিক মতো মুছতে পারো না তুমি। আমি তো ইচ্ছে করে মুছিনি, আপনি মুছে দিবেন বলে। আচ্ছা তাই? মাইনে দেবে বুঝি আমাকে? বেকার খাটাচ্ছি কি? তা তো এক প্রকার খাটাচ্ছই, মুচকি হেসে বলে জাঙ্কুক। কিছুক্ষণ চুপ করে থাকে তে। জাঙ্কুক ভাবে রাগ করেছে বুঝি সে, কিন্তু না। জাঙ্কুককে অবাক করে দিয়ে তে জাঙ্কুকের নাকটা টেনে বলে, পুরো আমাকেই তো পেয়েছেন। এই আমি পৃথিবীর সবকিছুর চাইতে দামি, কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। পুরো আমিটাই আপনার কাছে থাকতে আর কি চাই। মাই গড, তুমি প্রচুর কথা জানো দেখছি। বাচ্চা মেয়ে একটা, এত কিছু কেমনে বলো? হুম, এই আমি এক পিসি আছি পৃথিবীতে। থ্রি পিচের কলার টেনে বলে তে। তারপর উঠে বেলকনি থেকে টাওয়াল এনে জাঙ্কুকের হাতে ধরিয়ে দেয়। জাঙ্কুক তাকে টেনে কোলে বসিয়ে নিয়ে চুলগুলি মুছিয়ে দেয়। এর মাঝে অনেক গল্প করে তারা, কিন্তু জাঙ্কুক চেয়ে ওকে বাড়ি ছাড়ার কথা বলতে পারে না। একটা দ্বিধা কাজ করে। জাঙ্কুকের সাথে কথা বলার ফাঁকে দেওয়াল ঘড়ির দিকে চোখ পড়ে। সাথে সাথে সে লাফিয়ে ওঠে, মৃদু চিৎকার করে বলে, এই লোক কটা বাজে দেখেছেন? আপনি আমাকে আগে বলেননি। চাচুজি কিভাবে বলুন তো? সম্বোধনটা শুনে ভুরু কুঁচকায় জাঙ্কুক। হোয়াট ইজ চাচ্চু জিজু? আপনি বুঝবেন না, চলেন আগে নিচে। গল্প মুছে গেছে, এদিক 9টা বেজে গেছে। কটনের ওড়না মাথায় পেঁচিয়ে জাঙ্কুকের ডান হাত চেপে ধরে সে দৌড়ের মতো করে হেঁটে যায় বাইরে। কিছু বলার সুযোগ পায় না জাঙ্কুক। সুগা ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছিল আর গল্প করছিল জিমিনের সাথে। হঠাৎ সিঁড়ি দিয়ে ধূপধাপ শব্দে জলদি পা ফেলে নিচে নামে তে আর জাঙ্কুক। অবাক হয়ে একে অপরের মুখে পানে চায় সুগা জিমিন। কাছাকাছি আসতে সুগা জিজ্ঞেস করে, কি ব্যাপার তে বুড়ি, কি হচ্ছে? আরে ওয়েট। জাঙ্কুকের হাত ছেড়ে দিয়ে দৌড়ে এসে সুগার পায়ে হাত দিয়ে সালাম করে তে। আরে আরে কি করছো? সরি চাচু জিজু, আমি একদমই খেয়াল করিনি এত বেলা হয়েছে। আসলে অ্যাব্রোডে আমি একা থাকতাম তো, আর ডে নাইট একটা ডিফারেন্স আছে, তাই আমি সকালে উঠতে পারিনি। জানি আমি ভুল করেছি, বাড়ির বউদের তাড়াতাড়ি উঠতে হয়, কিন্তু আমি। আচ্ছা সরি, কাল থেকে ট্রাই করব জলদি ওঠার। আপনি কি ব্রেকফাস্ট করেছেন? আমি কিছু বানিয়ে দেব? এক নিঃশ্বাসে কথা বলে সুগার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাইতে। সুগা জিমিন জাঙ্কুক সবাই অবাক হয়ে দেখছে তাকে। কারো মুখে কোনো কথা নেই। ওদের বিস্ময়কর দৃষ্টি উপেক্ষা করে তে বলে, কি হলো? আমি কি ভুল কিছু বলেছি? আসলে থেকে কথা শেষ করতে দেয় না জাঙ্কুক, তার আগে বলে, এই মেয়ে এত কথা কেমনে বলো তুমি? পানি খাও তো, একটু পানি খাও। তে এবার বুঝতে পারে কি পরিমাণ হাস্যকর কাজ করেছে সে। লজ্জায় মাটির সাথে মিশে যাওয়ার মতো অবস্থা তার। ওর অবস্থা দেখে সুগা আর জিমিন উচ্চস্বরে হেসে ওঠে। ও না পেরে ওঠে দৌড়ে জাঙ্কুকের পিছনে লুকায়। তা দেখে জাঙ্কুকের মুখেও হাসি ফুটে ওঠে। এরপর কিছু মুহূর্ত খুব স্বাভাবিকভাবে কেটে যায়। তে জাঙ্কুককে জোর করে টেনে বসায় খাওয়ার জন্য। জিমিন আরও মিলে খাবার সার্ভ করে, একসাথে বসে পড়ে। খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া হয়ে যায়। সুগা বুঝতে পারে জাঙ্কুক থেকে এখনো বলেনি চলে যাওয়ার ব্যাপারে। মনে আশার আলো জাগে তার। এদিকে জলদি জলদি খেয়ে উঠে যায় জাঙ্কুক। জিমিনের সামনে থাকতে একটা অস্বস্তি জড়তা কাজ করছে। পূর্বের মতো রাগ লাগছে না, না ভালোবাসা বোধ হচ্ছে। যা হচ্ছে তা সম্পূর্ণ এক ভোতা নামহীন অনুভূতি, যার সম্পর্কে অবগত নয় জাঙ্কুক। সে শুধু জানে তেকে নিয়ে সে দূরে কোথাও চলে যাবে। তেকে আঁকড়ে বাঁচতে চায় তার। সারাদিন নবদম্পতির ভালোই কেটেছে। দুপুরে রান্না বান্না করতে চাইলেও জাঙ্কুক দেয়নি। জিমিন আর সুগা তো সকালে বেরিয়ে গেছিল কাজে। পুরো বাড়িতে ওরা দুজন, আর কাজের লোক ছাড়া কেউ নেই। জাঙ্কুকের একটা জিনিস ভেবে আনন্দ হচ্ছে, নিস্তব্ধ বাড়িটা। তের লাশ সময়ে পদাচারণায় আর নিস্তব্ধ মনে হয় না। পূর্বের ন্যায় মরা মরা লাগে না, সব জীবন্ত আর আকর্ষণীয় লাগে। তে বড্ড মিশুক মেয়ে, তার শখ কথা বলা।
সে জাঙ্কুকের নিস্তব্ধতা পছন্দ করত। সেও স্বতঃস্ফূর্তভাবে তের সঙ্গে ওর কথা বলা দুষ্টুমি উপভোগ করছে। যাই হোক, পুরোটা দিন গত হওয়ার পর যখন সন্ধ্যার একটু আগেতে ঘুমিয়ে পড়লো, তখন জাঙ্কুক ওর বন্ধু বান্ধবদের মাধ্যমে খোঁজ চালালো নতুন ভাড়া বাসার। কয়েকটা টিউশনি জোগাড় করে দিতে বলল। আলাদা সংসার করতে খরচ লাগে, আর স্টুডেন্টের অবস্থায় বিয়ে করেছে জাঙ্কুক। সামনে বিসিএস দেবে। এই সময়ে জিমিন এসব না করলে এত কিছু হতো না। অবশ্য ভালোই হয়েছে, এতটা খারাপ ঘটনার মাঝে একটা ভালো ঘটনাতে। হালকা হেসে তের কপালে ঠোঁট ছুঁয়ে বেরিয়ে পড়ে জাঙ্কুক। কাঠের সিঁড়ি বেয়ে নামার সময় অদূরে জিমিনকে দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্কুক সাথে সাথে ফিরে যেতে চাইলেও পারে না। তার আগে ডাকে, জিমিন। কথা বলার রুচি না থাকলেও দাঁড়ায় জাঙ্কুক। জিমিন এগিয়ে এসে জর্দা নিয়ে বলে, আলাদা হয়ে যেতে চাইছো কেন জাঙ্কুক? তোমাদের ছাড়া কি সংসার পরিপূর্ণ হয়? এই ভালোবাসার বন্ধন ছেড়ে যেতে পারবে তোমরা? জিমিনের কথাগুলো শুনে মনের ভেতর তীব্র আক্রোশের আভাস পায় জাঙ্কুক। খারাপ কিছু বলতে গিয়েও সামনে নেয় নিজেকে। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে যখনই ঘুরে তাকাবে, ঠিক সেই মুহূর্তে আরেকটি নারী কণ্ঠ ভেসে ওঠে, সংসার ছেড়ে কোথায় যাব আমরা? কিসের কথা বলছেন উনি জাঙ্কুক? চমকে ওঠে জাঙ্কুক। এর আগে মেয়েটা না জানে কি কেলেঙ্কারি বাঁধিয়ে দেয়। আসন্ন ঝড়ের আভাস পেয়ে জিমিনের মুখ ফ্যাকাশে হয়ে যায়। আচমকা তের আগমন আশা করেনি তারা। তের রাগ বেশি। ওকে না জানিয়ে জাঙ্কুক এত বড় সিদ্ধান্ত মোটেও সুখকর নয়। এটার রেট কেমন হতে পারে ভেবে কুল পায় না জিমিন। এবার বুঝি হয় এসপার না হয় ওসপার হয়ে যাবে। তেকে সুস্থিতভাবে বোঝাতে চাইলেও সে মানতে নারাজ। জাঙ্কুক এত বড় সিদ্ধান্ত কি করে নিতে পারে তাকে না জানি। মোটামুটি চেঁচামেচি করে সে। তার এক কথা, জাঙ্কুক কেন ওকে না বলে এত বড় সিদ্ধান্ত নিয়েছে? বাড়িতে একটা নতুন বউ এসেছে, এই কদিনের মাথায় সে আলাদা সংসার করবে। এটা কতটা বাজে দেখাবে সেটা একবার চিন্তা করেছে জাঙ্কুক? ঘুম থেকে উঠে এমন শকিং নিউজ শোনায় মাথাটা বিগড়ে যায় তের। সে কিছুতেই শুনতে নারাজ। এরকম পরিস্থিতিতে জাঙ্কুকও চড়াও হয়ে যায় তার উপর। দুজনের রাগারাগির ফলে বাসায় বিশৃঙ্খলা অবস্থা দেখা দেয়। আলাদা সংসারের মাঝে আস্তে আস্তে ঢুকে যায় প্রতিশোধ নেবার জন্য বিয়ে করার কথা। তারপর ঢুকে জিমিনের কথা। জিমিন কিছুতেই থামাতে পারছিল না তাদের। এদিকে তাদের কথাবার্তা লাগাম ছাড়া এবং অসংলগ্ন হয়ে যেতে থাকে। একসময় জাঙ্কুক চিৎকার করে বলে ওঠে, যে রক্তের সম্পর্ক নিয়ে তুমি ঝগড়া করছো, ছিছা করছো, কাল রাত থেকে সেগুলোর একটাও তোমার রক্তের সম্পর্ক না। না তোমার আদরের বোন জিমিন তোমার রক্তের সম্পর্কের বোন, আর না যারে আমি বাপ বলে ডাকি সে আমার আসল বাপ। তবুও তোমার যাতে সমস্যা না হয়, তোমাকে যাতে মানুষের কথা শুনতে না হয়, তোমার যাতে হ্যাপিলি ম্যারিড লাইফ কাটাতে পারি, তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তোমার ভালোর চিন্তা করাটি কি আমার দোষের? জাঙ্কুকের শেষের কথা শুনে দমে যাইতে কানে বাজতে থাকে। জিমিন রক্তের সম্পর্কে কেউ না। চুপচাপ জিমিন আর জাঙ্কুকের দিকে তাকাইতে। ওকে চুপ করতে দেখে জাঙ্কুকও চুপ হয়ে যায়। হঠাৎ মনে পড়ে সে কি বলে ফেললো। তের মুখের দিকে তাকায়। অবিশ্বাসের নজরে তাকিয়ে আছে তে। সে কিছুই বুঝে উঠতে পারছে না। এরকম পরিস্থিতিতে কি বলা উচিত বুঝে উঠতে পারে না জিমিন। সে বুঝতে পারছে তে কষ্ট পেয়েছে প্রচন্ড। বিশ্বাস করতে চাইছে না এগুলো। তের কাছে এক পা দুপা করে এগিয়ে যায় ও। তে প্রশ্নবোধক চোখে তাকিয়ে থাকে। জিমিন কিছুই না বলে তের একটা হাত চেপে ধরে শক্ত করে। মনে হয় ছাড়লেই বোন চলে যাবে। তেকে ধরে ড্রয়িং রুমে সোফায় বসায়। জাঙ্কুকও তার পিছু পিছু যায়। সোফায় বসার পর তে জিমিনকে বেশ শান্ত স্বরে জিজ্ঞেস করে, আপা, জাঙ্কুক কি সব উল্টাপাল্টা কথা বলছে? তুই এর জবাব দিচ্ছিস না কেন? নিশ্চুপ থাকে জিমিন। আপা, কথা বলছিস না কেন? ও যা বলেছে সব ঠিক তে। সংকোচ নিয়ে বলে জিমিন। জিমিনের কথা শুনে যেন আকাশ থেকে পড়েতে নিজ কানকে বিশ্বাস করতে পারে না। যাকে সে ছোটবেলা থেকে বোন হিসাবে চিনে আসছে সে আপন বোন নয়। মাথা ঘুরতে থাকে তের। চোখ দিয়ে অবিরাম পানি ঝরতে থাকে। একটু সময় নিয়ে জিমিন আবার বলতে থাকে, আমার আম্মু ছিলেন তোর মায়ের দূর সম্পর্কের বোন। আমার বাবা ভালো মানুষ ছিল না। আম্মু অন্তঃসত্ত্বা অবস্থায়
বাবা অন্য জায়গায় বিয়ে করে নেয়। এ নিয়ে আম্মু কেস করতে চাইলে বাবা তাকে প্রচুর মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। আম্মু কয়েকদিন রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে। তারপর একদিন হঠাৎ খালামণি মানে তোর মায়ের সাথে দেখা হয়ে যায়। আম্মুর এরকম অবস্থা দেখে তারা আম্মুকে তাদের বাসায় রাখার সিদ্ধান্ত নেয়। মাস কয়েকটা ভালোভাবে কেটে যায়, তবে অতিরিক্ত টেনশনে আম্মুর হেলথ কন্ডিশন ভালো ছিল না। আমাকে জন্ম দিতে গিয়ে আম্মু মারা যায়। এই পর্যায়ে আবার নীরবতা। খালামণির কোনো বাচ্চা হচ্ছিল না, তাই তারা আমাকে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর একটা সময় আম্মুর সাথে খালামণির খুব ভালো সম্পর্ক ছিল, তাই ফেলতে পারেনি আমাকে। তারা আমাকে মেয়ের মর্যাদা দিয়েছিলেন। তারা বড্ড ভালো মানুষ ছিলেন, তাই আল্লাহ মুখ তুলে চাইলেন আর খালামণির কোল আলো করে তুই এলি। আমার আদর কিন্তু কম ছিল না। তারা 18 বছর সবকিছু লুকিয়ে রেখেছিল। আপন না হয়ে কতটা নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলেন তারা। কিন্তু আমার কপালে সুখ লেখা ছিল না রে, তাই তো তারা আমাদের একা ফেলে চলে গেলেন না ফেরার দেশে। এই আমি অকুল দরিয়ায় পড়েছিলাম তোকে নিয়ে। সংসারে কিছু না জানা ছিল। সিদ্ধান্ত নিয়েছিলাম তোর চাচাদের হেল্প নেব, কিন্তু তারা হেল্প করা তো দূর থাক, সকল সম্পত্তি হস্তক্ষেপ করে নিলেন আর একরকম বেদনাদায়ক সত্যগুলো আমাকে জানালেন। আমি মনে মনে খুব ভেঙে পড়েছিলাম। আমি চাইলেই তোকে ছেড়ে চলে যেতে পারতাম, কিন্তু আমার বিবেক দেয়নি। আমি তোর মা বাবার কাছে কৃতজ্ঞ ছিলাম। পরে আমি সিদ্ধান্ত নিলাম তোকে অনেক শিক্ষিত বানাতে হবে। শুরু হলো আমাদের দুজনের পথ চলা। আমাদের সেই সম্পর্কের অবস্থা তো মনে আছে। লেখাপড়া ছাড়া জীবনে কিছুই সম্ভব ছিল না, তাই আমি কষ্ট করে হলে পড়ালেখা চালিয়েছি। ইন্টারের পর যখন তোর বিদেশে যাওয়ার সুযোগ এলো, তখন আমার মুখে বিজয়ের হাসি, কিন্তু মনে মনে শঙ্কিত ছিলাম। কারণ প্রচুর টাকার প্রয়োজন ছিল। টিউশনি করিয়ে আমাদের পেট চালানো যায়, কিন্তু এতগুলো টাকা। এর মাঝে জাঙ্কুক আমার পেছনে পড়েছিল। আমি যখন হাজার চেষ্টা করে টাকা পয়সার জোগাড় করতে পারলাম না, তখন এক প্রকার বাধ্য হয়ে জাঙ্কুকের সাথে জড়িয়ে গেলাম। আমার উদ্দেশ্য খারাপ ছিল না। আমি কিন্তু জাঙ্কুককে বলেছিলাম আমি ওর বন্ধু হয়ে থাকতে চাই, এবং ও এটাতেই খুশি বলেছিল। আমি ওকে আমাদের ফ্যামিলির সব কথা জানালাম এবং হেল্প করতেও আমাদের। আমি চেয়েছিলাম চাকরি করার পর জাঙ্কুকে সব টাকা বুঝিয়ে দেব, কিন্তু তার আগেই ও আমার দিকে বেশি ঝুঁকে পড়েছিল। একটা সাইকো লাভারের মতো আচরণ করতো আমার সাথে। আমি সবসময় ভয় থাকতাম আমি একা একটা মেয়ে আর তুই আব্রোড, তোকে জানাতাম কি করে, পাছে যদি পড়াশোনায় ডিস্টার্ব হয়। এক সময় আমার এক বান্ধবী বলল জাঙ্কুকের অত্যাচার থেকে বাঁচতে বিয়ে করে নে। আমি বুঝতে পারছিলাম না কি করব। বিয়ে যে হবে সে পাত্রই বা কোথায় পাবো। তোকে খরচ দিতে হয়, আবার আমার নিজের খরচ। তাই সিদ্ধান্ত নিলাম চাকরি করব। আমি আমার ফ্রেন্ডকে জানালাম এবং ওই আমাকে সুগার সাথে যোগাযোগ করতে বলল। ভাগ্য সহায় ছিল, সুগাকে সব খুলে বলায় কম্পিউটার অপারেটরের কাজ দিল আমাকে। চাকরির সুস্থে আস্তে আস্তে সুগাকে আমার ভালো লেগে যায়। আর তারপরেই আমি আসলে বিয়ের পর জেনেছি সুগা জাঙ্কুকের চাচু। বিশ্বাস কর, আমি আগে একটা বারের জন্য জাঙ্কুকের ফ্যামিলি সম্পর্কে মাথা ঘামাইনি। জাঙ্কুক তুমি বলো, আমি কখনো তোমার ফ্যামিলির ডিটেলস শুনতে চেয়েছি? জাঙ্কুক মাথা নেড়ে না বলে, গম্ভীর হয়ে বলে, জিমিন, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসতাম। তুমি একবার বললে আমি বখাটেপনা ছেড়ে কোনো জবের জন্য ট্রাই করতাম। কথা তো সেটা না জাঙ্কুক, আমি আসলে তোমাকে ভালোবাসতে পারিনি। বন্ধুত্ব ছাড়া আর কোনো সম্পর্ক কল্পনা করতে পারিনি তোমার সাথে। আমি জানি আমি ভুল করেছি, বিপদের সময় না পেরে সুযোগ নিতে হয়েছে, কিন্তু আমি তোমার টাকা তোমাকে ফেরত দিতে চেয়েছিলাম। আর জাঙ্কুক, আমাকে রুমে নিয়ে চলো। ওদের কথার মাঝেই বেশ ঠান্ডা গলায় বলে তে শীতল কণ্ঠ শুনে আটকে ওঠে জিমিন। তের হাত দুটো চেপে ধরে কান্নারত স্বরে বলে, প্লিজ তে, আমাকে মাফ করে দে। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি তোর কথা ভেবে, মানুষ মাত্রই ভুলতে, প্লিজ মাফ কর আমাকে। কিন্তু তের কানে এসব পৌঁছায় না। ও অন্য কোনো চিন্তায় মশগুল। জিমিনের হাত থেকে ছাড়িয়ে নেয়। তে জাঙ্কুকের দিকে তাকাতেই জাঙ্কুক মাথা নেড়ে ওকে ধরে ওপরে নিয়ে চলে যায়। এদিকে ড্রয়িং রুমে বসে শব্দ করে অবিরাম কাঁদে জিমিন। সুগা সন্ধ্যার দিকে বাড়ি ফিরতে সব জানতে পারে। নানান রকম চিন্তা ভাবনা করে ওরা প্রায় 9টার 10টার দিকে জাঙ্কুকদের সাথে কথা বলার জন্য যায়, কিন্তু পুরো রুম ফাঁকা। কোথাও নেই জাঙ্কুককে, শুধু একটা ছোট্ট চিঠি পায়, যেখানে গোটা গোটা অক্ষরে কয়েকটি লাইন লেখা। আপা, আমি অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি, আজ এই বাড়ি থেকে চলে যাব। যা কিছু হয়েছে তাদের তোর কোনো দোষ নেই, কিন্তু
তুই আমার কথা চিন্তা করে সব করেছিস, কিন্তু আমি মেনে নিতে পারছি না আমার জন্য তোকে এত কষ্ট সহ্য করতে হয়েছে। আমার জন্য তুই এক প্রকার ঠকিয়েছিস জাঙ্কুককে। জাঙ্কুক অতীত পেছনে ফেলতে চায় আপা, আর আমি জাঙ্কুককে এই ব্যাপারে সাহায্য করতে চাই। আমি এটাই চাই জাঙ্কুক নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করুক। জানি হয়তো আমরা স্বার্থপরতা করছি, নিজেদের ভালোর জন্য তোদের দূরে সরিয়ে দিচ্ছি, কিন্তু এই মুহূর্তে এছাড়া কোনো সমাধান দেখছি না। পারলে তুই মাফ করে দিস আমাদের, আর ভালো থাকিস তোরা, তোর স্বার্থপর বোন। কেঁদে ওঠে জিমিন। সুগা বুঝতে পারে না কি করবে। বেশ কয়েকদিন খোঁজ করে ওদের, কিন্তু পায় না। 2 বছর পেরিয়ে যায় এভাবে। একদিন হঠাৎ জিমিনের সার্ভিক্যাল ক্যান্সার ধরা পড়ে। সে খুব করে চায় জাঙ্কুককে একবার দেখতে। জাঙ্কুকরা যতই দূরে থাক, সুগাদের সব খোঁজ খবর রাখতো তারা। জিমিনের অসুখের কথা চাপা থাকে না। হাজার অপরাধ বোধ নিয়ে মৃত্যুশয্যায় জিমিনকে এক ঝলক দেখতে আসে তারা, আর এসেই আটকে যায়। প্রকৃতির নিয়ম সামঞ্জস্যতা ধরে রাখা, অসামঞ্জস্যপূর্ণ নিয়ম প্রকৃতিতে নেই। জিমিনের রক্তের বোন নয়, তবুও তে ছোট থেকে জেনেছে জিমিন আপন বোন, মনে প্রাণে বিশ্বাস করেছে এবং ভালোবেসেছে সে তার বড় বোনকে। কিন্তু বিবাহোত্তর 2 বোনের আকাশ পাতাল সম বদলে যাওয়া সম্পর্কের ধরন প্রকৃতি মানতে নারাজ। এবং এটা জানা কথা, প্রকৃতির অসামঞ্জস্যতা প্রাকৃতিকভাবে ধ্বংস হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। সঠিক যেমন প্রকৃতির নিয়মে জিমিনের বিলুপ্তি ঘটল সমাজ এবং পৃথিবী থেকে। জিমিন শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় থেকে বলেছিল, এই পরিবর্তনশীল পৃথিবীতে সংসারকে আগলে রাখতে হয়, অপরিবর্তনীয় ভালোবাসা ধরে রাখতে হয়। তে তার কথা রেখেছে। 22 বছর পর পৃথিবী অনেক পরিবর্তন হয়েছে সমাজ, শারীরিক পরিবর্তন হয়েছে 2 দম্পতি। একসময় নিস্তব্ধতায় ছেয়ে থাকা বাড়িটা সন্তানদের হাসির শব্দে, তাদের পদাচারণায় মুখরিত হয়ে গেছে। বাড়িতে নতুন অতিথি এসেছে। বলা যায় সবটা পরিবর্তনীয়, মার্জিত। এটা তো চিরন্তন সত্য, মানুষ পরিবর্তনশীল। কিন্তু এত কিছুর মাঝে যেটা পরিবর্তন হয়নি তা হলো তেকুকের ভালোবাসা। ভালোবেসে যত্নে এই সংসারকে আগলে রাখে সুগা। এরপর সংসারের যোগ্যকর্তা হয়ে উঠেছে জাঙ্কুক, আর তার সহধর্মিনীতে সকলের অবস্থাতেই পাশে থেকেছে তারা। বাউন্ডুলা জাঙ্কুককে একদম বদলে নিয়েছে তে। সেদিন জিমিনের মৃত্যুর পর পাগলের মতো হয়ে যায় সুগা। হঠাৎ পাওয়া ভালোবাসা হারিয়ে সর্বশান্ত সে। জিমিনের বিয়োগে তার একাকিত্ব জেগে বসেছিল যেন। জাঙ্কুককে চেষ্টা করেও ওকে সংসারে মনোযোগী করতে পারেনি। দীর্ঘ 6 মাস একাকিত্ব নামক রোগে ভুগে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় সুগা। মানুষ কখনোই সঙ্গী ছাড়া বাঁচতে পারে না। হয়তো সুগা বাঁচতে পারতো তে জাঙ্কুকের সাথে, কিন্তু সে চায়নি। যদিও আত্মহত্যা কোনো সমাধান নয়, তবুও সে ভেবেছে এটাই বুঝি তার জিমিনের কাছে যাওয়ার পথ। সুগার ছবির সামনে দাঁড়াতেই চোখ থেকে জল গড়িয়ে পড়ল জাঙ্কুকের। তে ওকে কাঁদতে দেখে ওর পাশে গিয়ে দাঁড়ায়, ঘাড়ে হাত রেখে আস্তে করে বলে, কতটা সময় পেরিয়ে গেল না, কত কিছু পরিবর্তন হয়ে গেল, কিন্তু জাঙ্কুকের তের প্রতি ভালোবাসার কোনো পরিবর্তন হয়নি। জাঙ্কুক আজও তার দেবীজিকে আগের মতো ভালোবাসে এবং মৃত্যুর আগ পর্যন্ত বাসবে। কথাগুলো বলে এক হাতে জড়িয়ে নেয় জাঙ্কুক থেকে। তে জাঙ্কুকের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে। এত বছরে ওই শান্তির জায়গাটার পরিবর্তন হলো না। মানুষ পরিবর্তনশীল হলেও তার অনুভূতি বুঝি পরিবর্তন নেই। এটা চির অপরিবর্তনীয় এবং চির অম্লান।